সকাল সকাল একদম রেডি। এবার বেরিয়ে পড়বো আজকে নেক্সট দিনের জন্য। সবাই রেডি, আমাদেরও রেডি। চলো বেরোই। কি দারুণ লাগছে, ওয়েদারটাও সুন্দর হয়ে গেছে, বৃষ্টি হয়নি আর। আমরা ওইখানে গেছিলাম। কোথায়? ওইখানটাতে। ব্রেকফাস্ট করে নেবো, আর ব্রেকফাস্ট করে নিয়েই যে ভাইজাগের সাইট সিন আছে সেই সাইট সিন দেখতে বেরিয়ে যাবো। বলো চাউমিন বলো। সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে, আমাদেরই লেট হয়ে গেছে। হোটেলটা খুবই সুন্দর, একদম আরকে বিচের উপরেই, একদম সামনেই সমুদ্র, মানে লিফটে থেকেই আমরা সমুদ্রটাকে দেখতেই পাচ্ছি। নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার, সার্ভিসও খুব ভালো। আর ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। বৃষ্টি এখনও কমেনি, আর এরা দুই বোনে ছোটাছুটি করে খেলেই যাচ্ছে। এবার বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে যেতে হবে। কাল থেকে তো বৃষ্টি একটুকু কমছেই না, আর আমরা তো এখানে মোটে 4 দিন থাকবো। ওই জন্য দীপটা বললো কালকে দিনটা তো পুরো রেস্টই নিয়েছি, আজকে চল কাছাকাছি একটা মিউজিয়াম আছে তো সেটা দেখে নিই। ওই জন্য আমরা এই মিউজিয়ামটা দেখতে এসেছি। একদম সমুদ্রের ধারেই মিউজিয়ামটা, একটা সাবমেরিন আছে। 10 মিনিট হয়ে গেল আমাদের এই মিউজিয়ামে ওয়েটিং রুমে অপেক্ষা করা, এখনও বৃষ্টি ছাড়ার কোনো সম্ভাবনাই নেই মনে হচ্ছে। এবার ছাতা নিয়েই বেরিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, নাহলে এখানেই আটকে থাকবো। বৃষ্টিটা যেই একটু কমেছে, বন্ধ হয়নি, জাস্ট কমেছে, আমরা বেরিয়ে পড়েছি। সাবমেরিনের ভিতরে ঢুকে যাই, তারপর তো ওখানে দেখতে কিছুটা সময় লাগবে। চল। হ্যাঁ টিকিট দিয়েছে আমাদের, টিকিট দিয়ে দিয়েছে। এখানে সাবমেরিনের ভিতরে কি কি জিনিস থাকে, কিভাবে জলের প্রেশার মাপা হয়, কিভাবে হাইট মাপা হয়, কিভাবে অ্যাটাক করা হয়, সাবমেরিন কিভাবে চলে, যুদ্ধ কিভাবে হয়, কোথায় মানে পাইলট থাকে, কোথায় সাধারণ সৈনিকরা থাকে, এই ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। কোথা থেকে বোম অ্যাটাক কোন দিক থেকে হয়, কিভাবে হয়, সমুদ্রের উপরে যখন ওঠে সাবমেরিনটা কীভাবে ওঠে, নিচে যখন নামে কীভাবে নামে, এইসব ছিল। তো যাই হোক, টয়লেটও ছিল, ওয়াশরুম ছিল, কিচেন ছিল, কিন্তু এগুলো সবে আমি ওই দেখে যেটুকু যা বুঝলাম, এমনি দীপদা সবাইকে পাট বোঝাচ্ছিল, আমি ওখানে ছিলাম না। চলে এসো। সাবমেরিনের মিউজিয়াম থেকে বেরিয়ে আবার একই রকম বৃষ্টি দেখে দিদি আর মা বাচ্চাটাকে নিয়ে চলে গেল। আর আমি, দীপদা, দেবাশিস, বাবু আমরা এবার যাচ্ছি নেক্সট আরেকটা মিউজিয়ামে। প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে হাঁটাই যাচ্ছে না। আমি মামকে বলেছিলাম মাদের সাথে ফিরে যেতে, কিন্তু ওরও খুব দেখার ইচ্ছা। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা ওই সাবমেরিনের মিউজিয়ামটা। লোকাল মানুষজনের থেকে জানা, ওই সাবমেরিনটা নাকি একসময়ে ইন্ডিয়ান নেভিতে ব্যবহৃত হয়েছে। আর নেক্সট যে মিউজিয়ামটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে এয়ারফোর্সের। তো এয়ারফোর্সের ব্যবহৃত একটি বিমানও সেখানে রাখা আছে। ফাইটার প্লেনের প্রথমেই আছে হেরিটেজ জোন, মানে এটি প্রথমে বেসিক্যালি একটা মিউজিয়াম আছে, তারপরে ফাইটার প্লেনটা আছে। তো এখানে এই যে প্লেনের উপর থেকে যে বোমগুলো মারা হয় সেই সব বোমের ডিটেলস মানে দেওয়া আছে এখানে। হেরিটেজ জোনটাতে ছিল বিভিন্ন রকম ঐতিহ্যপূর্ণ ঘটনা, বিভিন্ন ঐতিহ্যপূর্ণ ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে বিভিন্ন বর্ণনা। এখানে খুব সুন্দর পুতুলের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে এয়ার অ্যাটাক হয়, কীভাবে। এখানে বিশেষ বিশেষ ব্যক্তিত্বের বিবরণ দেওয়া ছিল ফাইটার প্লেনের।
এখানে কিছু মিসাইল রাখা ছিল, বিভিন্ন ধরনের মিসাইলের পার্টগুলো বোঝানো ছিল ভেঙে ভেঙে। এখানে ইঞ্জিনটা রাখা ছিল, এখানে ফাইটার প্লেনের চাকাগুলো রাখা ছিল, চাকাগুলো প্রচণ্ড মোটা। ফাইটার প্লেনের মিউজিয়াম থেকে বেরোলাম, কিন্তু বৃষ্টি তো সেই একইভাবেই পড়ছে। ওখান থেকে ছাতা নিয়ে বেরিয়ে আমরা আবার নেক্সট যাচ্ছি যে ফাইটার প্লেনটা ছিল অরিজিনালি সেখানে, সেই তার ভিতরটা দেখতে। ফাইটার প্লেনটাকে দেখে দূর থেকে যখন ওর ভিতরে যাচ্ছি, কেমন প্লেনে চাপার মতো ফিলিংস আসছে। যাই হোক, ফাইটার প্লেন হোক আর নর্মাল প্লেন হোক, প্লেনের ভিতর তো ঢুকে গেলাম। এখানেও তাই, ওই সাবমেরিনটার মতো বিভিন্ন রকম প্লেনের পার্টস, প্লেনের জিনিসপত্র, যুদ্ধ কীভাবে হয়, কোথায় কার পজিশন থাকে, কিভাবে অ্যাটাক হয়, কীভাবে ডিফেন্স হয়, তারই ডিটেলে বোঝানো আছে। যাই হোক, আমি এখানেও কিছু বুঝতে পারছিলাম না, দীপদা সবাইকে বোঝাচ্ছিল, কিন্তু আমি তো ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, কিন্তু বেরিয়েই তো সেই আবার একই অবস্থা, প্রচণ্ড বৃষ্টি। যে যেখানে পেরেছে একটা সেট নিয়ে দাঁড়িয়ে গেছে। প্লেনটা সামনে থেকেও কি সুন্দর দেখতে না, একদম অরিজিনাল। এটা অরিজিনাল কি, এটা অরিজিনালি একসময় তো এটা ব্যবহৃত হয়েছেই। আমরা বৃষ্টির মাঝখানে বেরিয়ে গেলাম, কারণ কি ছাতা ছিল আমাদের। সেই মিউজিয়াম থেকে আসার পর তো রুমে চলে গেছিলাম, আর বেরোতে পারিনি। তো বিকেলবেলায় একটু বৃষ্টিটা কম হয়েছিল সামান্য, তো আমরা আবার একটু বিকেলবেলায় বেরিয়ে গেলাম বাইরে। সামনেটা একটু এত সুন্দর, মানে অন্য কোথাও যেতেই লাগে না। হোটেলের সামনে রাস্তা, এই সমুদ্র, সব কিছুই অসাধারণ। মেঘ করে আছে যেহেতু, একটু নিম্নচাপ, তো সমুদ্রের অবস্থা দেখেই বুঝতে পারছো একদম মাতাল হয়ে আছে। ও, প্রাকৃতিক সৌন্দর্যের কাছে মনে হয় সব সৌন্দর্যই হার মানবে। এইটা আমাদের হোটেল, আমরা হোটেলের সামনে যে বিচটা সেখানেই রয়েছি। বৃষ্টির জন্য অন্য কোথাও যেতে পারিনি। দীপদা এই বিচের সামনে হোটেলটা নিয়েছিল বলে যাই হোক সমুদ্রটাকে একটু হলেও উপভোগ করতে পারছিলাম, না হলে তো এই দুদিন মনে হয় আমাদের পুরো নষ্ট হয়ে যেত। আমরা একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম, দীপদাই করছিল বেসিক্যালি। দীপদা তো একটা ক্যামেরাম্যানও, তো অলরাউন্ডার। দীপদা বলছিল এরকম করে পোজতে একটু হাঁট, চল একটু ভিডিও বানায় সবাই মিলে। কাছেই এয়ারপোর্ট, তো যতবার সমুদ্রের ধারে যাচ্ছিলাম ততবার একটা করে প্লেন দেখতে পাচ্ছি। একটু ক্যাপচার করেই নিলাম। সন্ধেবেলায় আমরা আবার সমুদ্রের পাড়ে একটা সি বিচের মধ্যে একটু ছোটো মতো খাওয়ার দোকান টোকান, রেস্টুরেন্ট এসব ছিল, তো সেখানে গিয়েছিলাম। দেবাশিস খাবার নিচ্ছিল, দীপদা, দিদি আর বাবুর পা ধরে গেছিলো, ওই জন্য ওরা এখানে বসে পড়েছিল। খাবার নেওয়া হয়ে গেছে, আমরা এবার রুমে ফিরে যাচ্ছি। ভাইজ্যাক শহরে যেন সব কিছুই সুন্দর, রাস্তাটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। দুদিন থেকে এই রাস্তা, এই সমুদ্র, এইটুকু দেখেও যেন মন ভরছে না। যতই দেখছি মনে হচ্ছে আরও দেখি। চলে এসেছি হোটেলে। আজকের মতো আর কিছু প্ল্যান নেই, এবার হোটেলে গিয়ে খালি ঘুম, তারপর আবার কালকে। আজকের মতো টাটা।